ফের দাবাং দিলীপ ঘোষ, সোজা সাপটা একেবারে মন্তব্য। মমতাকে কটাক্ষ, অভিষেককে দায়িত্ব দেওয়ার প্রস্তাব। যোগ্যতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের। টাস্ক ফোর্স রাজনীতি বন্ধ করার পরামর্শ, সরাসরি ভাইপোকে চেয়ার ছাড়ার প্রস্তাব। বলছেন দেখি ইয়ং ম্যান যদি কিছু করতে পারে, এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের। কি বলেছেন তিনি, শুনবো। এখানে বৃষ্টি না হলে টাস্ক ফোর্স তৈরি হয়, ঝাড়খণ্ডে জল বেশি এসে গেলে বন্যা হলে টাস্ক ফোর্স হয়, সবজির দাম বাড়লে টাস্ক ফোর্স হয়, খাতার কোশ্চেন পেপার লিক হয়ে গেলে টাস্ক ফোর্স হয়। কোনো রেজাল্ট দেখেছেন কি আপনি? এখানকার টাস্ক ফোর্স হয়েছে ইন্ডাস্ট্রি আনার জন্য। এই টাস্ক ফোর্সের রাজনীতি বন্ধ করুন। আপনার যোগ্যতা নেই, লোকে জেনে গেছে, আপনি ছাড়বেন না। ভাইপোকেও ছাড়ুন কমপক্ষে, দেখি ইয়ং ম্যান যদি কিছু করতে পারে। তো প্রশ্ন নেই, পদত্যাগ দেহত্যাগ একসঙ্গেই হবে হয়তো। গুরুত্বপূর্ণ মন্তব্য। অবশ্যই এই মন্তব্যে রাজনৈতিক যে তাৎপর্য সেটা আগামী সময় হয়তো আর স্পষ্ট হবে। তবে ২৬-এর নির্বাচনের আগে আড়াল ভেঙে দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে প্রকাশিত হয়েছেন খুব স্বাভাবিকভাবেই, শিরোনামে উঠে এসছেন আবারও ফের। এখন সবথেকে বড় বিষয় তা হচ্ছে দিলীপ ঘোষ, যাকে বিজেপির অন্দরে, যিনি প্রাক্তন রাজ্য সভাপতিও বটে, এই মুহূর্তে দাঁড়িয়ে তাৎপর্য কোন জায়গায় থাকবে ২৬-এর নির্বাচনের আগে দিলীপ ঘোষ। কারণ এই দিলীপ ঘোষ, যার হাত ধরেই দুটো নির্বাচনে আমরা জানি যে 2019, 2021 পৃথক, এই দুই নির্বাচনে যেভাবে ভারতীয় জনতা পার্টি এককভাবে ক্ষমতায় এ বাংলায় দখল করেছিল, তারা তাদের যে জায়গা তৈরি করেছিল, তো সেই জায়গায় হঠাৎ দিলীপ ঘোষ তাকে দেখতে না পাওয়া, কিন্তু এই মুহূর্তে ফের দাবাং দিলীপ ঘোষ, তাকে আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সঙ্গে দিলীপ ঘোষ, প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি বাংলার, এবং এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ দা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপ বাবুকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। এবং একই সঙ্গে দাঁড়িয়ে দিলীপ ঘোষ, আপনি নিজেই আপনার নাম, কারণ আপনাকে ডিজি বলে সবাই মানে আখ্যাও দেন, তো খুব স্বাভাবিকভাবে আমার প্রথম প্রশ্নের জায়গা স্যার আপনার কাছে। ফের দাবাং মুড আপনাকে দেখা যাচ্ছে এবং ফের শিরোনামে আপনাকে আমরা দেখতে পাচ্ছি। তবে আমার প্রশ্ন, ২৬-এর লক্ষ্যেই কি আড়াল ভেঙে আপনি বেরিয়ে আসলেন? দেখুন, দাবাং কিনা আমি জানি না, আমি অন্যায়ের প্রতিবাদ করি, তার জন্য পিছিয়ে যায় না, ভয় পাই না। সাধারণ মানুষ আজকাল এত মনোবল নিচে চলে এসছে, কনফিডেন্স লেভেল সমাজের, তারা না পুলিশের প্রোটেকশন পায়, না সমাজের, না পার্টির, তারা প্রতিবাদ করতে ভয় পান, স্বাভাবিক আছে। আর আমরা এই কাজের জন্যই আছি, সেজন্য প্রতিবাদ করলেই আপনারা বলবেন দাবাং, যা ইচ্ছা বলুন, যেটা ভালো লাগে, মিডিয়াতে খবর হয়ে যায়। ভাই, আমি যখন থেকে রাজনীতি শুরু করেছি এটাই করছি, আর এভাবেই করবো। তো কে কিভাবে নেবে সেটা তার ব্যাপার, কিন্তু ইলেকশন আসছে, ইলেকশন দেরি আছে, ইলেকশন আসছে, যাচ্ছে, চলছে। প্রত্যেকের কাজ করার একটা নিজস্ব ঢং আছে, আমি সেভাবেই কাজ করি, করবো বটে। আর নির্বাচন তো আসবেই, নির্বাচন লড়বো আমরা, এবং এবারে জেতার জন্য নির্বাচন লড়বো। না, একেবারে মানে দিলীপ ঘোষ নামটাই যথেষ্ট। কয়েকদিন আগেই একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই যে জায়গায় দাঁড়িয়ে সোজা সাপটা দিলীপ ঘোষের মন্তব্য ছিল, যেখানে রাজনীতি বলে কথা নয়, যদি কেউ ভুল করেন তাহলে তাকে ডেফিনেটলি তার বিরুদ্ধে মন্তব্য করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি দিলীপদার কাছে আরও দ্বিতীয় প্রশ্নের জায়গা রাখতে চাই। দিলীপ ঘোষ আমাদের সঙ্গে যেহেতু উপস্থিত রয়েছেন, তো এক এক করে প্রশ্ন দিলীপদাকে আমি করব। 2019, 2021 খুব গুরুত্বপূর্ণ এই দুটি নির্বাচন আপনার নেতৃত্বে হয়েছে, এবং সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি আমরা দেখেছি 2 থেকে 18 এবং 3 থেকে 77-এ পৌঁছিয়েছে। তো 26-এ দিলীপ ঘোষের লক্ষ্য কি? না দেখুন, নিঃসন্দেহে আমি 15-তে রাজনীতিতে আসি, লড়াই শুরু হয়, কর্মীরা চাইছিলেন লড়াই করতে, তাদেরকে আমি নেতৃত্ব দিয়েছি, তারা আমার সঙ্গে পুরোপুরি সহযোগিতা করেছেন, আর আমরা পার্টিকে এই জায়গায় পৌঁছে দিয়েছি। গত নির্বাচনেই 21-এ বাংলার মানুষ মন ঠিক করে নিয়েছে, বাংলায় পরিবর্তন করবেন, কিন্তু রাজনীতি অনেক ফ্যাক্টর থাকে, সে কারণে অর্ধেকটা আমরা পৌঁছেছি, পুরোটা পারিনি। এবারে পুরো করার ইচ্ছা আছে। আমাদের লক্ষ লক্ষ যুবকর্মী আছেন, তারা মার খেয়ে, কেস খেয়ে পার্টির ঝান্ডা ধরে আছেন। দিল্লির নেতৃত্ব, মাননীয় প্রধানমন্ত্রীও বারবার এসেছেন এখানে, মাননীয় অমিত শাহ, অন্যান্য নেতৃবর্গ, তারা সহযোগিতা করেছেন। তাহলে হঠাৎ পার্টিটা বেড়েছে। যে পার্টি 70 বছরে আর লোকে খুঁজে পায়নি, 70 বছর লেগেছে বিধানসভায় 70 পার করতে। তার আগের লোকসভায় আমরা 18 পার করেছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম যে বিজেপি আসছে, বিজেপি একমাত্র ভবিষ্যৎ, বিজেপি পরিবর্তন করতে পারে, এই বিশ্বাসটা মানুষের মনের মধ্যে এসে গেছে। তাই গত 3টা নির্বাচন 19, 21, 24 দেখুন 40% আগে পিছিয়ে আমাদের ভোট দাঁড়িয়ে গেছে। এই ভোটটাই ক্ষমতা পরিবর্তনের জন্য যথেষ্ট।
কিন্তু যেহেতু এখানে একটু একতরফা হয়ে গেছে, মুসলিম ভোট ইত্যাদি একদিকে যাওয়ার জন্য টিএমসি এগিয়ে আছে, কিন্তু এবারে টিএমসির লোকেরা যথেষ্ট মানে হতাশ, নিরাশ। যে ধরনের আরজিকর থেকে আরম্ভ করে আর যে ঘটনাগুলো ঘটছে, যে ধরনের দুর্নীতি, হিংসা, লুটপাট, অনাচার, প্রত্যেকটি মানুষ পশ্চিমবাংলার এর দ্বারা ভীত সন্ত্রস্ত, ক্ষতিগ্রস্ত, খুবই দুশ্চিন্তায় আছেন, সে যেই পার্টি করুক, যে ধর্মের লোক হোক। তাই তারাও পরিবর্তন চাইবেন, বিজেপির সঙ্গে সাধারণ ভোটারদের সঙ্গে তারাও এবারে চাইবেন যে এই দুষ্কৃতিরা খতম হোক। পশ্চিমবাংলায় পরিবর্তন আসন্ন হয়ে এসছে, আর সেটা বিজেপির হাত ধরে আগামী নির্বাচনে হবে। বেশ, খুব গুরুত্বপূর্ণ। আপনি এইটা মানুষের দৈনন্দিন নানান সমস্যা বা আমার পশ্চিমবাংলায় দুর্নীতি বা অবনতির এই জায়গাগুলো আপনি উল্লেখ করলেন। আমি বলছি বিজেপির রাজনৈতিক কর্মসূচি 6 তারিখ পর্যন্ত পোস্টপন করানো হয়েছে খুব স্বাভাবিকভাবে রামনবমী উপলক্ষে। আমার দিলীপদা আপনার কাছে প্রশ্ন, যে মানুষের দৈনন্দিন জীবনের এই যে পরিস্থিতি বা আপনি যে দুর্নীতির কথা বললেন, অবনতির কথা বললেন, এই অভিযোগগুলোকে ছেড়ে একটি নির্দিষ্টভাবে ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবকে আপনারা তো গুরুত্ব দিচ্ছেন কেন? দেখুন, ভারতীয় সংস্কৃতি যেখানে বেঁচে আছে, ভারতের প্রাণ যেখানে বেঁচে আছে হিন্দু সংস্কৃতির মধ্যে, সেটাকে বাদ দিয়ে তো ভারত জাগতে পারে না। ওকে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই গণেশ উৎসব কেন এসেছিল, এখানে ভারত মাতা পুজো অবনীন্দ্রনাথ ঠাকুর কেন করেছিলেন, এবং এটাও জেনে রাখুন এবারে যে মহাকুম্ভ হলো, এটাও একটা বড় ঐতিহাসিক, একটা টার্নিং পয়েন্ট, যুগ পরিবর্তনের সময়। 1854 সালে যে আধিকারিকভাবে যেটা রেকর্ডে আছে, প্রথম মহাকুম্ভের জন্য প্রস্তুতি করে সরকার, তখন ইংরেজ সরকার, সারা ভারতবর্ষে যেমন সাধু সন্তরা এসেছিলেন, বিদ্বান ব্যক্তিরাও এসেছিলেন, তারা চিন্তা ভাবনা করেছিলেন ভারতবর্ষের উত্থানের জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য। এবং তারপর থেকে শুরু হয় ভারতের স্বাধীনতা। 57 সালে প্রথম স্বাধীনতা আন্দোলন, যেটাকে সিপাহী মিউটিনি বলা। পরবর্তীকালে বিএইচইউর প্রতিষ্ঠা থেকে আরম্ভ করে একাধিক স্বদেশী মেলা টেলা আমাদের সমস্ত তৎকালীন যারা ছিলেন দেশের নেতা শুরু করেছিলেন বলে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের জাগরণ হয়েছিল। আর 47 পরের শতাব্দীতে সেই স্বাধীনতা আমরা দেখেছিলাম। বিবেকানন্দ পর্যন্ত 1897 সালে ফিরে এসে বিদেশ থেকে বলেছিলেন, সমস্ত দেবী দেবতাদের তুলে রেখে দাও, কেবল ভারত মাতার পুজো করো, তাহলে আগে দেশকে স্বাধীন করতে হবে। তার আহ্বানে ঠিক 50 বছর পরে 47-তে দেশ স্বাধীন হয়েছিল। এই দেশের যে মূল চালিকা শক্তি, যে আত্মা, সেটা ভারতীয় এবং হিন্দুত্বের মধ্যে লুকিয়ে আছে। আজকে সেটাই বিপন্ন, বিশেষ করে পশ্চিমবাংলায়। তাকে বাদ দিয়ে জাগতে পারে না। সেই জন্য আমরা এটাকে গুরুত্ব দিই। যারা এটাকে অপমানিত করেছেন, খণ্ডিত করেছেন আর বিঘ্নিত করে রাজনীতি করে এসছেন, তারা ব্রাত্য হয়ে যাচ্ছেন, ধীরে ধীরে আরো হয়ে যাবেন। সেই হিন্দু শক্তির মূল যে প্রাণ শক্তি জাগতে শুরু করেছে। আর এই রামনবমী ইত্যাদি শোভাযাত্রা আগে তো বাংলায় হতো না, হচ্ছে কেন? মানুষ চাইছে, এটাই পরিবর্তনের সূচক। কিন্তু এ রাজ্যেও তো রামনবমীর মিছিল করতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন হচ্ছে। এবং আমি বলছি দিলীপ দা, এক্ষেত্রে দাঁড়িয়ে এ বাংলার শাসক দল তথা দেশের বিরোধীরা এখানেও সাম্প্রদায়িক তকমা মানে বিজেপির বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে ঠিক এই জায়গায়, কি বলবেন? পশ্চিমবাংলায় হিন্দুরা যে দুরবস্থার মধ্যে আছে, বাংলাদেশের চাইতে কিছু কম নয়। পরশুদিন মালদাতে যে ঘটনা ঘটেছে, হিন্দুরা উৎসব পালন করলো, 1000 লোক এসে হিন্দুদের গ্রাম, বাড়ি, মন্দির ভেঙে, থানা পর্যন্ত ভেঙে দিয়েছে, দোকানপাট ভেঙে দিয়েছে, গাড়ি সব। দেখুন, সেটাকে মিথ্যা বলা হচ্ছে। এরপরে হিন্দুরা জাগবে না? হিন্দুরা জাগবেই, আর জয় শ্রীরাম বলে রাস্তায় বেরোবেই, কারণ তাদের আজকে ঠেলা আছে। হিন্দু উৎসব, পর্ব, পুজোতে সব জায়গায় গন্ডগোল হবে। এক তো পুলিশ পারমিশন দেবে না করতে, যদি আপনি করেন সেখানে আক্রমণ হয়, পুলিশ কোনো প্রোটেকশন দেবে না, বলবে কেন করেছেন। তো পারমিশন কেন নিতে হবে সব ব্যাপারে? পূজা অর্চনার জন্য পারমিশন নিতে হবে? কোথায় লেখা আছে সংবিধানে? এরপর তো মনে হচ্ছে যে জিজিয়া করো লাগানো হবে হিন্দুদের উপরে, আর কিছুদিন পরে হিন্দুদের বিয়ে করার জন্য থানা থেকে পারমিশন নিয়ে আসতে হবে। এই পরিস্থিতি তৈরি হচ্ছে। দিলীপদা, এখানে আবার পরের প্রশ্ন যাওয়ার আগে এই প্রশ্নটা আপনাকে ডেফিনেটলি করার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি হিন্দুত্ববাদ নিয়ে যে ধরনের মন্তব্য করছেন, সেটাকে আপনি কি সমর্থন করেন? দেখুন, পরিস্থিতি যেহেতু খুবই ঘোরালো আছে, ওপার ও পার্টির বা ক্ষমতায় যারা আছেন নেতারা, মন্ত্রীরা যেভাবে কমেন্ট করছেন, আপনি কি ভাবছেন তার প্রতিকার হবে না? আজ হিন্দু সমাজ শক্তিশালী হয়েছে, তাতে যারা নেতৃত্ব করছেন, যাদেরকে নেতৃত্বের স্বীকৃতি দিয়েছে, তাদের তো বলার অধিকার আছে। কেউ তো প্রতিবাদ করবেই। 1000 মেয়ে গায়েব হয়ে যাচ্ছে, বাড়ির বউরাও গায়েব হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি জানেন সবচেয়ে বেশি নাবালিকার বিবাহ হয় পশ্চিমবাংলায়, ভারতবর্ষে 1 নম্বরে আছে। অতি সম্প্রতি রিপোর্ট এসছে 1000 নাবালিকা গর্ভবতী হয়ে গেছে। এটা কোন দিকে যাচ্ছে? 21 শতাব্দীর গল্প যারা বলেন, তারা কি এই 21 শতাব্দীর এই গল্প চান? মেয়েরা বাড়ি থেকে বাইরে গেলে গায়েব হয়ে যাবে, গর্ভবতী হয়ে যাবে। তো এই বাংলাকে আমরা চেয়েছি নাকি? এটা কি আধুনিকতা নাকি? এই কথা বলতে গেছেন মমতা ব্যানার্জি লন্ডনে।
তো তার এই যে পরিণাম হচ্ছে, সবাই ভয়ের মধ্যে আছে, দুশ্চিন্তায় আছে, তার তো প্রতিক্রিয়া দেওয়া উচিত। কতদিন পিঠ মুখ বুঝে সহ্য করবেন? পিঠ তো ঠেকে গেছে। নাহলে বাংলাদেশ হতে বেশি দিন নাই। ওখানেও মন্দির ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, এখানে মন্দির মূর্তি ভাঙা হচ্ছে। এখানে মা বোনেদের ইজ্জত নেই, হিন্দুদের কোনো সম্মান নেই, সুরক্ষা নেই সম্পত্তির, ওখানেও তাই। তো কি পার্থক্য আছে? একবার ঘর ছেড়েছে বাঙালি, আবার কি উদ্বাস্তু হবে? সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আচ্ছা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের প্রসঙ্গ উল্লেখ করলেন। আমি সেখানে আসবার আগে আরেকটা প্রশ্ন আপনাকে করি রামনবমী নিয়েই, কারণ অনেকে অশান্তির আশঙ্কা এক্ষেত্রে করছেন। দিলীপ দা, বাংলাকে শান্ত রাখার দায়িত্ব কি আপনাদের নয়? এই প্রশ্নটা অনেকে করছেন। আমরা অশান্ত কবে করলাম? আমরা রাস্তায় বেরোলে অশান্তির কথা ওঠে, মিছিল হচ্ছে, মহরমের হচ্ছে, বাকি সমস্ত সম্প্রদায়ের হচ্ছে। কই অশান্তির কথা কেউ বলেন? অশান্তি যদি হিন্দুরা করতো না, এই যে 66 কোটি লোক গেছে কুম্ভেতে, তারা ফেরার সময় অনেক মন্দির মসজিদ ভেঙে দিত, হিন্দু মুসলমান পাড়া পুড়িয়ে দিতে পারতো। একটা ঘটনা হয়েছে কি? বরঞ্চ নিজেরা কষ্ট সহ্য করে দিনের পর দিন গেছে, স্নান করে হাসি মুখে ফিরে এসছে, গঙ্গা মায়াকে জয় বলে। বলতে পারবে কোন সম্প্রদায়ের লোক একটা কারো দিকে তাকিয়েছে, কারো ক্ষতি করেছে? রাস্তা তো মুসলিম দোকানপাট লুট করে নিতে পারতো। অন্য ধর্মের যদি এইভাবে একটা জমায়েত হতো 1.5 মাস ধরে, কি হতো অবস্থা? পাশের দেশে দেখছেন, আমাদের দেশে দেখছেন। তো যারা এই কথা বলেন না, তাদের একটু সাবধানে বলা যায়। সবকিছু তাঁবেদারি করাটা শেষ থাকা উচিত। চামচাগিরি কত করবেন? কত হিন্দুদের গালাগালি দেবেন? হিন্দুরা কি অপরাধ করেছে? তাই আজকে হিন্দুরা অ্যাগ্রেসিভ বলছে। আর তাদের যারা আছে সামনে, আমিও তার মধ্যে একজন আছি, আমরা অ্যাগ্রেসিভ বলবো, হিন্দুদের বলে এগিয়ে এসে তোমার অধিকার বুঝে নাও, কেউ বাধা দেওয়ার উপর দিয়ে মারিয়ে যাও। একদম একদম, আপনি সঙ্গে থাকুন দিলীপ দা, আমাদের সঙ্গে থাকুন। খুব গুরুত্বপূর্ণ যে জায়গা থেকে একে একে মন্তব্য এবং সোজাসাপটা মন্তব্য, দিলীপ ঘোষ তার এই সোজাসাপটা মন্তব্য, আরও অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো ডেফিনেটলি এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবার চেষ্টা করব। কারণ ঠিক 26শে নির্বাচনের আগে দিলীপ ঘোষ তিনি খুব স্বাভাবিকভাবেই তার বিভিন্ন যে অবস্থান বা তার এক এক করে আমরা সকাল সকাল দিলীপ বাবুকে দেখে অভ্যস্ত, এবং তার একে একে বিভিন্ন প্রশ্নের সাবলীল উত্তর দেওয়া, সেটাও কিন্তু এই মুহূর্তে তিনি করছেন। দিলীপ দা রয়েছেন আমাদের সঙ্গে, ডিজি রয়েছেন আমাদের সঙ্গে, অর্থাৎ দিলীপ ঘোষ। খুব স্বাভাবিকভাবে দিলীপ ঘোষকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো রকম জায়গা নেই। দিলীপ ঘোষকে আমরা প্রত্যেকেই চিনি, একে একে মন্তব্য দিলীপ দা দিচ্ছেন আমাদেরকে, তার প্রশ্নের রিপ্লাই। আমি দিলীপ দার কাছে আরো একবার যাব ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, কারণ মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ দিলীপ ঘোষ তিনি কিছুক্ষণ আগে টেনে নিয়েছেন। আচ্ছা, আমি বলছি দিলীপ দা, লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তার মধ্যে নির্যাতনের প্রশ্ন তো ডেফিনেটলি রয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছুই আলাদা করে দেখবার জায়গা নেই। কিন্তু ঠিক এই জায়গাতেই মুখ্যমন্ত্রী তার অবস্থান, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ মুখ্যমন্ত্রী এটা বলছেন, আপনারা বলছেন অন্য কথা। দেখুন, ওখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন, স্বাভাবিক। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন কয়েকদিন আগে, যাওয়ার আগে বলছেন, আমি যখন বলেছিলাম যে উনি যাচ্ছেন যখন সাবধান হয়ে যান, আরজি কর নিয়ে প্রশ্ন আসবে, তার কি উত্তর দেবেন সেটা ঠিক করে থাকেন, না অস্বস্তিতে পড়তে হবে। হয়েছে তাই, আর হবেও। সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এমন একটা ঘটনা, অমানবিক ঘটনা, সেসব দেশেও বিরোধ হয়েছে। তো তার প্রশ্নের উত্তর দিতে হবে। যতদিন উনি থাকবেন, আরজি করের ভূত ওনাকে তাড়া করবে, ওই মেয়েটির আত্মা শান্তি পাবে না, তাকে তার উত্তর দিতে হবে। দ্বিতীয় কথা, যে উত্তর না দেওয়াটা ওনার অভ্যাসের মধ্যে আছে। এখানে আপনারা জিজ্ঞেস করলে সিএনএর বুমকে সরিয়ে দেওয়া হয়, উত্তর দেবেন না, ঢুকতে দেওয়া হবে না। আপনি আপনার রাজ্যে করতে পারেন, মুখ বন্ধ করতে পারেন, বিদেশে গিয়ে এটা করতে পারবেন না, উত্তর আপনাকে দিতেই হবে। তো সেই জন্য উনি গেছেন, খুব ভালো কথা। যে জন্য গেছেন, কি জন্য গেছেন আমরা জানি না, বলেন এক করেন এক। এর আগেও অনেক নেতারা লন্ডন যান, এটা ব্রিটিশ আমল থেকে আছে। এখানকার নেতারা বিলাইত যেতেন, বিলাতে গেলে একটু উচ্চ সোসাইটিতে মেলামেশা করা যায়, নাম কেনা যায়, এবং কংগ্রেসি কালচারের মধ্যে আসে। যখন বিপদে পড়ে যায় কংগ্রেস বা তার যারা সাঙ্গ পাঙ্গ বাই প্রোডাক্টরা, তখন তারা লন্ডনে যায়, কেউ কেউ আমেরিকাও যায়। এখন রাহুল গান্ধীকে আমরা দেখেছি ওখানে গিয়ে প্রেস কনফারেন্স করে ভারতকে গালাগালি দেন, ভারত সরকারকে গালাগালি দেন। ইনিও তাই করেছেন, সেই জিন তো ওনার মধ্যে আছে, তো ডিএনএতে। সেখানেও ভারতের পক্ষে কোনো কথা বলেনি। ওখানকার সাংবাদিকরা ভারতের প্রশংসা করছে, প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, উনি গালাগালি দিচ্ছেন। তো ওনার তো পাওনা আছে। উনি বলছেন বাংলাকে অপমান করছে। আরে বাংলাকে আপনার চেয়ে বেশি কি অপমান করতে পারবে না? আপনি যা বাংলার বদনাম করেছেন সেটা ধুতে আমাদের বহু বছর লাগবে। সেজন্য গেছেন। আমার দিলীপ দা এখানেই প্রশ্ন, লন্ডনের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশ রাজের পক্ষে সেই জায়গায় স্বাধীনতা সংগ্রামীদের অপমান, সেই জায়গাটা আপনিও বলছেন। ভারতের অর্থনীতি তা নিয়ে প্রশ্ন, মানে সেখানকার সাংবাদিক করছেন, সেটাতেও তিনি ডিনাই করছেন এবং তিনি তার মন্তব্য রাখছেন। মানে এটা তো অপমান কার্যত, তাই নয় কি? তিনি যদি সূর্যকে অস্বীকার করেন, কার অসুবিধা হবে? তাতে কি যায় আসে সূর্যের? সারা দুনিয়াতে ভারতের জয় জয়কার হচ্ছে।
আমরা প্রথমবার ভ্যাকসিন আবিষ্কার করলাম দুটো বিশ্বের 100টা দেশের মানুষকে ভ্যাকসিনে বাঁচিয়েছি। তার জন্য প্রধানমন্ত্রীকে প্রায় 35টা দেশ তার দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছে। আর প্রধানমন্ত্রী কখনো বলেন এটা আমার কৃতিত্ব, ভারতবর্ষের জনগণের কৃতিত্ব, বিজ্ঞানীদের কৃতিত্ব। তিনি না ভ্যাকসিন নিয়ে অন্য দেশকে দিয়েছেন। আমরা যুগ যুগ ধরে এটা করে এসেছি। এবং আজ যে অস্ত্রশস্ত্র আমরা বিদেশ থেকে কিনতাম, বহু দেশ আমাদের কাছে আজকে লাইভ দিয়েছে অস্ত্রশস্ত্র নেওয়ার জন্য। শক্ত সামর্থ্য, অর্থ, সম্পত্তিতে আমরা এগিয়েছি। এবং দেশে দুনিয়াতে যেখানে কোনো এ ধরনের অঘটন ঘটে, বন্যা, সুনামি ইত্যাদি হয়, তুফান, ভারতের ডাক্তার, ভারতের এনডিআরএফ টিম ওষুধ আগে পৌঁছায় ওখানে। এটা তো অস্বীকার করতে হবে, তারা তো সেটা বাস্তব স্বীকার করছে। উনি পশ্চিমবাংলাকে ভারত থেকে আলাদা করতে চেয়েছেন, সংস্কার থেকে, সংস্কৃতি থেকে, সব। ভারতবর্ষের মহাকুম্ভ দেখার জন্য 70টা দেশ থেকে লোক এসেছেন, তারা স্নান করেছেন, তারা সব হিন্দু ছিলেন না। কারণ ভারত জাগছে, ভারত কি জানার জন্য লোকের আগ্রহ হয়েছে। যে ভারত সাপের দেশ আর কুষ্ঠরোগীদের দেশ ছিল, সেই দেশ আজকে আধুনিক, সে মিসাইল বলুন, রকেট বলুন, ভ্যাকসিন বলুন, চন্দ্রযান বলুন, সব বিষয়তে এগিয়ে আছে। সারা দুনিয়া আজকে তাকিয়ে আছে কোথা থেকে ভারতের শক্তি আছে। আর উনি কোথায় নিয়ে যেতে চেয়েছেন ভারতকে বা পশ্চিমবঙ্গ আমি জানি না। একটা কলেজের কমন রুমে গিয়ে গল্প করে দেখিয়ে দিলেন, বিদেশে ভাষণ দিচ্ছেন, লোকজন দিয়ে, টাকা পয়সা দিয়ে, এজেন্ট দিয়ে, কখনো পুরস্কার কিনে নিয়ে আসছেন, কখনো ভাষণের ছবি দেখাচ্ছেন। যিনি এখানে মর্নিং ওয়াক করতে বেরোন না, ওখানে মর্নিং ওয়াক দেখাচ্ছেন। এই ড্রামাগুলো কেন করছেন? এতে কোনো লাভ হবে না। যে ব্রিটিশরা আজকে খেতে পাবে না 5 বছর পরে, ইকোনমি ডাউন, তারা আপনার দেশে কি ইনভেস্ট করবে? আপনি ব্রিটিশের যে অপরাধ, যে অন্যায় করেছে, খালি ভারতে নয়, বিশ্ব মানবতার প্রতি তাদের যে অপরাধ আছে, তার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। ওরা চেয়েছে অনেক জায়গায়, যতক্ষণ না চাইছে কেউ ক্ষমা করবে না। তাদের যতই প্রশংসা করুন, তাদের হাঁড়ি মানে কি বলে, তাদের ভাঁড়ে মা ভবানী, তারা আপনাকে কি ক্ষেত্রে। তাহলে দিলীপদা, কি আপনি কি সেই কারণেই বলছেন মুখ্যমন্ত্রী কাজ করতে পারছেন না, তার সরে যাওয়া উচিত? না আপনি একজন বিরোধী নেতা হিসেবে এটা বলতেই পারেন, কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আবার খুব স্বাভাবিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন চেয়ার ছেড়ে দেওয়ার কথা? ইয়ং ম্যান বলছেন। আমি বলছি, মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, ওকে, তারা দয়ায় বসেন, তারা জিতে এসেছে, কারণ মানুষ বিশ্বাস রেখেছে। তো তার তো 5 বছর সরকার চালাবে। সরকার চলছে কোথায়? না প্রশাসন আছে, আইন শৃঙ্খলা আছে, স্বাস্থ্য বিভাগ দেখুন, আপনি শিক্ষা বিভাগ দেখুন, উঠে যাচ্ছে। তো বাকি তো মানুষের জীবনে কোনো মানে মমতা নয়, অভিষেকে ভরসা কেন? মানে আমি এটা কি করে জানতে চাই? রিটায়ারমেন্ট না উচিত বাংলার স্বার্থে। রিটায়ারমেন্ট তিনি জিতেন না, আমি তার বসবো নাকি ওনার গদিতে? আমার কোনো লোভ নেই। তার পার্টিরই কোনো উত্তরসূরি, আর সেটা তো বলতে হবে না কাউকে কে। তিনি তো উদ্গ্রীব হয়েছেন, আর পারছেন না সামলাতে। আজ ওকে কাল ওকে বসতেই হবে। এই করে আমরা দেখেছি উত্তরপ্রদেশে হয়েছে পালাবদল। আজকে তিনি সাইডলাইনে বসে আছেন অখিলেশ যাদব এই করতে গিয়ে, কারণ যুবকদের উৎসাহ। আমি বলছি যদি হয়ই তো কাজ ও কালক, তিনি তো উত্তরসূরি দিয়ে দিন না। যদি নতুন কিছু করতে পারেন তাহলে আমরা একটু শান্তিতে বাঁচি। দিলীপ দা, উত্তরপ্রদেশের মতন কি পরিস্থিতি বাংলাতে হতে পারে বলে আপনি মনে করেন? ভারতবর্ষের ইতিহাস শত শত বছর ধরে এটাই দেখিয়েছে। মুঘল আমলের দেখুন কি হয়েছে, নিজের বাপকে, নিজের ভাইকে, নিজের পরিজনকে ছাড়েনি ক্ষমতার জন্য। সেই পরম্পরা তো চলেছে। আর এরাই ঔরঙ্গজেবের পূজারী, এরা ঔরঙ্গজেবের পক্ষে কথা বলে। এরা কেউ চাণক্যের পক্ষে বলে না, শিবাজির পক্ষে বলে না, প্রতাপের পক্ষে বলে না। সেই কালচারের লোক। তো করতে কি অসুবিধা আছে? যে কালচারে যাবেন, যেমন লোকের সঙ্গে মিশবেন, আপনার ব্যবহার সেরকম হবে। আচ্ছা দিলীপ দা, অভিষেককে চেয়ার ছাড়তে বলে বিজেপির কি হবে? এই প্রশ্নটাও আসছে সামনে। না, বিজেপি লড়াই করছে। বিজেপি মানুষের বিশ্বাস, মানুষের বিশ্বাস করে, মানুষের আশীর্বাদ নিয়ে আমরা ক্ষমতায় বসবো। তো একটা বছর তো আছে, একটা তো ট্রায়াল হতেই পারতো না, যে সত্যিকারের নেক্সট জেনারেশন টিএমসি আছে কিনা। মমতা ব্যানার্জির সঙ্গেই সমস্ত বিসর্জন হয়ে যাবে, যেমন অন্যান্য আঞ্চলিক পার্টিগুলো হচ্ছে। তো সেটাও দেখার দরকার আছে। দিলীপ দা, আপনাকে সঙ্গে রেখেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যেটা বলছেন, আমি আপনাকে আগে শুনিয়ে নিই, আমি তারপরে আপনার কাছে এই প্রশ্নের জায়গায় আসবো। শুভঙ্কর সরকার কি বলছেন দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে, শুনুন। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে চাইছেন। দলকে, ওনার দলকে এরকম হলে আমি তৃণমূলে চলে যাব। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে চাইছেন। দলকে, ওনার দলকে এরকম হলে আমি তৃণমূলে চলে যাব। দিলীপ দা, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মন্তব্য, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইছেন, তাই আপনি কি এই মন্তব্য করেছেন? কে গাঁটছড়া বেঁধেছে? এর আগে টিএমসির সঙ্গে বিজেপি, তারাও তো বেঁধেছেন, ক্ষমতায় এসেছেন, ক্ষমতার সুখও নিয়েছেন। আমাদের সঙ্গে এসেছিলেন টিএমসির লোকেরা, আমরা হাত ধরে খানিকটা এগিয়ে দিয়েছি ওনাদেরকে। দেখেছি আমাদের সঙ্গে চলবে না। ওনারা তো ঘর করেছেন, সংসার করেছেন, মাঝখান থেকে ছেড়ে পালিয়ে এসেছেন ক্ষমতা ভোগ করে। যেন কে কার সঙ্গে গাঁটছড়া বাঁধবে সে তো ভবিষ্যৎ বলবে।
কিন্তু উনি তো অস্বীকার করতে পারেন না যে টিএমসি যদি অভিষেককে মুখ্যমন্ত্রীকে উনি কি জন্য বাধা দিতে পারবেন না, করার ক্ষমতা আছে, হাঁটুর জোরই নেই। এখন অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছেন, খালি বাংলায় নয় সারা দেশেতে। কংগ্রেস কি অবস্থায় আছে? একজন যুব নেতা 50 পার করে ফেললেন, ক্ষমতার কাছাকাছি পৌঁছতে পারলেন, দাড়ি চুল পেকে গেল, আর তাকে ওরা সরাবেও না। ছবি আসছে কি কংগ্রেসের ভাই বোনের পার্টি, কি ভালোবাসা। মানে শুভঙ্কর বাবুদের মনে করা উচিত যে এই দুই জনের হাত থেকে কংগ্রেসকে বার করা সম্ভব নয়, আর কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নাই। আবার এই জায়গায় আমি আমার হুমায়ুন কবিরকে মনে পড়ে যাচ্ছে আপনার মন্তব্যের পাশে দাঁড়াতে, এবং আপনার পাশে দাঁড়িয়ে সেই জায়গায় দেখতে পাওয়া গিয়েছিল। তো এই বিষয়টাকেই বা কিভাবে ব্যাখ্যা দেবেন? না, বিষয়টা দিলীপ ঘোষের কারো সমর্থন বা সার্টিফিকেট দরকার নেই, কিন্তু হুমায়ুন কবির যেটা হিম্মত করে বলেছেন, খুব কম লোক আছে টিএমসিতে বা অন্য পার্টিতে কথা বলতে পারে। কোদালকে কোদাল বলার দম নেই। হ্যাঁ, হুমায়ুন কবির মাঝে মধ্যে বলেন, তাকে নিয়ে তার পার্টি অস্বস্তিতে পড়ে, কারণ সত্য বললে এটা হবে। অনেকে মাঝে মধ্যে ভুল করে বলে ফেলেন সৌগতদার মতো লোকেরা, তখন সমস্যা হয়। তো যেটা বলেছে, যে কোনো সদ্বুদ্ধি সম্পন্ন সাহসী লোকের এটা বলা উচিত, নতুন কিছু বলেন উনি। বাকিরা বলতে পারছেন না, কারণ চাকরি চলে যাবে, করে খাচ্ছেন ওখানে। অন্যায়কে অন্যায় বলার মতো হিম্মত থাকা চাই, সিদ্ধান্ত থাকা চাই। আমার মনে হয় হুমায়ুন কবিরের সেটা আছে। সে দরকার হলে সে পার্টি চেঞ্জ করে ফেলে। আচ্ছা দিলীপ দা, মানে আপনার বিরুদ্ধে কুকথা বলবার জন্য একটা বিতর্কের জায়গা বা অভিযোগের জায়গা, সেটা বারবার অনেকে নিয়ে আসেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে আমরা দেখলাম যে গতকাল মিছিল করতে। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার সেই মন্তব্য থেকে সরে আসবেন বা আসতে পারেন? আপনি কি বলেন? প্রথমবার আমার সম্বন্ধে কেউ বলছে না, এই বলতে বলতে বিজেপিটা এগোলো। যদি আমি খারাপ বলতাম, লোকে বিজেপিকে ভোট দিত না। তাহলে তো আমাদের পার্টিতে অনেক সজ্জন ভদ্রলোক ছিলেন, তখন বিজেপিকে লোকে ভোট দেয়নি। দিলীপ ঘোষ কুকথা কেন? আপনার সত্যটা যে আমি মুখের উপরে বলি, ওটা কুকথা বলে। সেই সব ভদ্রলোকদের সার্টিফিকেট চাই না। যারা নিরাপদ দূরত্বে কমফোর্ট জোনে থেকে এই ধরনের সার্টিফিকেট দেয় না, তারা হচ্ছে জঞ্জাল আমাদের। এইসব কাঁবেদার লোকগুলোর জন্য আজকে পশ্চিমবাংলায় সত্য বলার হিম্মত নাই। এরা যদি তার স্ত্রীকে কেউ টিটকারি করে, এ প্রতিবাদ করবে না, স্ত্রীকে বকবে তুমি ওখানে গেছিলে কেন। এই ধরনের লোক সমাজে প্রচুর, তারা তাকিয়ে আছেন, ভয়েতে আছেন, বললে তার বাড়িতে ঢিল পড়বে। সেটা এইগুলো দিয়ে আমার কিছু যায় আসে না। টিএমসি আমাকে চিরদিন ভয় করে, তো সেই জন্য এখন কলকাতায় এসে মিছিল করছে দিলীপ ঘোষকে। এখন স্লোগানটা জানি না কি দিয়েছে, আগে তো বলতো দিলীপ ঘোষের চামড়া গুটিয়ে দেবো আমরা। এখন চামড়া গুটাবার সাহস নাই, হিম্মত নাই, উল্টো হয়ে যাবে। তাই এসব করছে, করুক, গণতন্ত্রে সবার অধিকার আছে। দিলীপ ঘোষের পাবলিসিটি দেওয়ার কোনো দরকার নেই। দিলীপ দা, আপনাকে একেবারে শেষ প্রশ্ন আমার। আমরা লাঠি ঘোরাতে দেখেছি, আপনাকে গদা ঘোরাতে দেখেছি, কয়েকদিন আগে দা হাতে দেখলাম আপনার কি মেসেজ? আমি মেলায় গেলাম, কি কিনলাম সেটাও খবর হয়, তাতে কেউ উৎসাহিত, কেউ ভয় পায়। আসলে নামের একটা মাহাত্ম্য আছে আর কি। আমি যদি এখানে বসে চা খাই, আপনি দূর থেকে বলেন অন্য কিছু খাচ্ছে, তো ঠিক আছে, সেটা নিউজও হতে পারে, হোক। আর অস্ত্র শস্ত্র ধরা আমার চিরদিন অভ্যাস আছে। ভগবানের নামে পুজো করে আমরা হাতিয়ার উঠাই, এটা যুগ যুগ চলে আসে। ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য অস্ত্র আমাদের পূর্বপুরুষরা ধরেছেন, এখনো ধরবো আমরা। আর যদি হিন্দুরা না ধরে, তাহলে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাবে। দিলীপ দা, অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনি এতক্ষণ সময় দিয়েছেন এবং সোজা সাপটা প্রত্যেকটা একেবারে প্রশ্নের উত্তর দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ দিলীপ ঘোষ, দাবাং দিলীপ ঘোষ, তার সোজা সাপটা মন্তব্য আরও একবার সরাসরি সিএনএ লাইভ। অবশ্যই আপনারা পরবর্তীতে এই সম্প্রচার দেখবেন। আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ।